মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল 255 ভোট পেয়ে নির্বাচিত। জাতীয় সংসদে উষ্ণ অভ্যর্থনা। প্রাতিষ্ঠানিক রূপ পেল গণতন্ত্র, বলছে সরকারি দল। আগাগোড়া একজন রাজনীতিবিদকে আমরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পেরেছি। বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের যে সদস্য রূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। 18 কোটি মানুষের প্রতিনিধি এখানে বসে আমরা ভোট দিয়ে আমাদের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছি। গণতান্ত্রিক চর্চার জন্যই নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। বিজয়ীকে পরাজিত প্রার্থীর অভিনন্দন। গণতন্ত্র চর্চার জন্য মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। আপনি সমগ্র জাতির ঐক্য, মর্যাদা, আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদি দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। আগের চেয়ে ঢাকার উদ্বেগ বেশি অনুধাবন করছে দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কলকাতায় আগুনে নিহত দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় মাতম। 7 বাংলাদেশির মরদেহ হস্তান্তর শুরু। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ হাইকমিশনারের। গ্যাসের অভাবে পাম্পে পাম্পে গাড়ির সারি। দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো। মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল বন্ধে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। পরিবেশ ধ্বংস, মাদকসহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা অর্থনীতির ওপর তৈরি করেছে বড় চাপ, বললেন সেনা প্রধান। 2 বছরের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। এবং এসএসসির ফল পুনর্মূল্যায়নের রেকর্ড আবেদন। 20 দিনে করতে হবে 12,87,000 খাতা নিরীক্ষা। কম সময়সীমা নিয়ে প্রশ্ন, সর্বোচ্চ সতর্কতার পরামর্শ। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন অভিভাবক পেল বাংলাদেশ। 255 ভোট পেয়ে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফল ঘোষণার পর তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মন্তব্য করেন সরকারি দলের এমপিরা। সংসদ সদস্যদের অভিবাদনে মুখরিত সংসদের অধিবেশন কক্ষ। বেসরকারি ফলাফল ঘোষণায় দেশের 23তম অভিভাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সম্মানিত ভোটার, 24 জুলাইয়ে ঐতিহাসিক ক্ষমতার পট পরিবর্তনের পরে নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। 3.5 দশক পরে ইতিহাসের সাক্ষী হওয়া ত্রয়োদশ সংসদে দুপুর 2টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দলের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। প্রথমেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন। 3 ঘন্টার ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়। 20 মিনিট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সিইসি। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই নির্বাচিত হলেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ভোট শেষে সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অতীতে দলকে সুসংহত রাখার অভিজ্ঞতা থেকে নতুন রাষ্ট্রপতি এবার দেশকে এগিয়ে নেবেন বলেও প্রত্যাশা তাদের। আগাগোড়া একজন রাজনীতিবিদকে আমরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পেরেছি। এটাই কিন্তু আমার একদিকে গণতান্ত্রিক
একটা রাষ্ট্রের যে কর্মকাণ্ড, একটা সংসদের কর্মকাণ্ড, সেটা প্রতিফলিত হয়েছে। যদি সত্যর দ্বারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে টিকে না, এই স্বীকৃতি তারাই দিলেন। এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে এবং জুলাই যোদ্ধাদের যে আত্মত্যাগ, তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে আজকের এই নির্বাচনী সংস্কৃতির মধ্য দিয়ে। এদিকে আনুষ্ঠানিকতা শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরও সুসংহত হলো। আমরা যৌথভাবে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের সুস্থ চর্চা এবং প্রাতিষ্ঠানিক রূপায়ণে রাষ্ট্রপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রের অভিভাবক নির্বাচিত হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে বহু প্রার্থীভিত্তিক এবং ভোটের এই নির্বাচন তাই গণতন্ত্রকে আরও অর্থবহ ও অংশগ্রহণমূলক করে তুলবে। সংসদে ভোটার আইন প্রণেতাদের পাশাপাশি এমন প্রত্যাশা সব মহলে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের প্রার্থী ডক্টর অলি আহমদ। এদিকে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, গণতান্ত্রিক চর্চার জন্যই নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রূপে বাংলাদেশ। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে 255 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। নির্বাচন শেষে বিরোধী দলীয় উপনেতা জানান, ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতায় এমপিরা ভিন্ন মতের কাউকে ভোট দিতে পারেননি। বিজয়ের সম্ভাবনা না থাকলেও গণতন্ত্রের জন্য নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন এবং উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচনে অংশ নিলেও এটিকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে তার দল। অভিযোগ করেন, জুলাই সনদ মানার কথা বললেও তা নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার। এদিকে মহাখালীর বাসভবনে গণমাধ্যমে কথা বলেন পরাজিত রাষ্ট্রপতি প্রার্থী ডক্টর অলি আহমদ। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়নে রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তার। রাষ্ট্রীয় পদ বা নির্বাচনী ফলাফলের ঊর্ধ্বে দেশ ও জনগণের প্রতি আমার দীর্ঘদিনের অঙ্গীকার অবিচল থাকবে। আপনার দায়িত্ব পালন হোক সততা, নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং জাতীয় স্বার্থের প্রতি অবিচল অঙ্গীকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দুঃসময়ে দলের কণ্ঠস্বর হয়ে ওঠা বিশ্বস্ত পরীক্ষিত রুহুল কবির রিজভীর কাঁধেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব তুলে দিল দল। গঠনতন্ত্রের ৭-এর ক্ষয়ের ৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করে বিজ্ঞপ্তি জারি করেছে বিএনপি। ৪ দশকেরও বেশি সময় ধরে রাজনীতির ময়দানে হাঁটছেন রুহুল কবির রিজভী আহমেদ। ছোটবেলায় হতে চেয়েছিলেন ট্রেনের গার্ড, কখনো বিজ্ঞানী, আবার কখনো কবি সাহিত্যিক। বন্ধুদের উৎসাহে তিনি হয়ে ওঠেন রাজনীতিবিদ। ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন রুহুল কবির রিজভী। দায়িত্ব পালন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন রিজভী। এমনকি তার গায়েবানা জানাজার নামাজও পড়া হয় জেলায় জেলায়। পরে জানা যায় মারা যাননি রিজভী আহমেদ।
রিজভী তার রাজনৈতিক ক্যারিয়ারে মোট 18 বার জেল খেটেছেন। অসংখ্য বার রিমান্ডের নামে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। আওয়ামী লীগের 17 বছরের সবচেয়ে কঠিন সময় ও দমন পীড়নের মুখোমুখি হতে হয়েছে তাকে। দলের শীর্ষ নেতাদের অনেকেই যখন কারাগারে কিংবা গ্রেপ্তার এড়াতে অনেকেই যখন আত্মগোপনে, তখন মাসের পর মাস কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে দল সামলেছেন তিনি। একের পর এক মিথ্যা মামলা, হুলিয়া আর গ্রেপ্তারের ভয়কে তুচ্ছ করে দুঃসময়ে তিনিই ছিলেন বিএনপির কণ্ঠস্বর। 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কারামুক্ত হন বিএনপির এই শীর্ষ নেতা। নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের 6 মাসের মাথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিলে খালি হয় দলের মহাসচিবের পদ। দুঃসময়ে বিএনপির কণ্ঠস্বর হয়ে ওঠা এই বিশ্বস্ত পরীক্ষিত রুহুল কবির রিজভীর কাঁধেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব তুলে দিলেন চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী। বিগত সময়গুলোতে দলের দপ্তর সম্পাদক, মুখপাত্র, সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। এখন তাকে দেখা যাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক কোনো বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষিকভাবেই করতে চায় বাংলাদেশ। শেখ হাসিনার ভারতে অবস্থান সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ঢাকার উদ্বেগ দিল্লি অনুধাবন করেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। ঢাকা নয়াদিল্লি সম্পর্কে নতুন সমীকরণ আর তার কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রত্যর্পণ, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও দীর্ঘদিনের অমীমাংসিত পানি ইস্যু সব মিলিয়ে দিল্লির সঙ্গে আলোচনায় একাধিক কঠিন প্রশ্ন সামনে রাখছে ঢাকা। এ নিয়ে সময় সংবাদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, ঢাকার সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি শেখ হাসিনার ভারতে অবস্থান। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের অনুভূতি দিল্লি এখন আগের তুলনায় বেশি অনুধাবন করছে। একই সঙ্গে বাংলাদেশের হত্যা মামলার আসামি ও অভিযুক্তদের ফেরত দেওয়ার দাবিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। ভারত থেকে আসিয়া কোনো সন্ত্রাসী এখানে ঢাকায় বসে প্রেস ব্রিফিং করতে পারবে না। তো আমার এখানে যদি আমি জায়গা দিই না, প্রাইভেট হোক আর পাবলিক হোক, অন্যখানে কেন এটা টেররিস্টকে জায়গা দেওয়া হবে? ইট ওয়াজ এই ইনসাল্ট টু দ্য পিপল অফ বাংলাদেশ অ্যালাউইং হার দিস স্পেস। এই রিসেন্ট কয়েকদিন আমরা দেখতেছি ভারত থেকে মোটামুটি এটা পজিটিভ কথাবার্তা হচ্ছে এবং একটা রিয়েলাইজেশন, স্ট্রং রিয়েলাইজেশন হয়েছে যে 5 আগস্টে পালিয়ে যাওয়া স্বৈরাচার, সন্ত্রাসী শেখ হাসিনা যে কথাবার্তা বলছে, এইটা বাংলাদেশের মানুষকে সেন্টিমেন্টকে হার্ট করেছে। অ্যান্ড ভারত হ্যাজ নোটেড দ্যাট। লেট আস সি, আলাপ আলোচনা তো করতে হবে এবং পজিটিভলি দুই দেশের লিডারশিপ পজিটিভলি মাইন্ডসেট নিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান হইতে পারে। সব আলোচনা ছাপিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সামনে রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম শীর্ষ বৈঠক কোথায় হবে? এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদীর প্রথম বৈঠক চায় ঢাকা। সম্মানজনক স্থান থেকে আমন্ত্রণ হইতে হবে এবং ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, যদি আমরা যখন দেখবো দ্য টাইমিং ইজ রাইট, উই আর উইলিং টু ভিজিট। দুইটা গুরুত্বপূর্ণ দেশ, উই আর নেইবার্স, উই শুড ইনভাইট ইচ আদার টু আওয়ার হোমস। প্রথম ভিজিট কেন ব্রিক্সের আওতায় হবে? প্রথম ভিজিট হবে ভারতের আমন্ত্রণে। It should be a bilateral, not in some multilateral forum. এই রাজনৈতিক বোঝাপড়া কতটা কার্যকর সম্পর্কে রূপ নেয় তার উপরই নির্ভর করছে সম্ভাব্য দিল্লি সফর ও পরবর্তী সমীকরণ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। যশোরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের ভাতা তালিকায় জালিয়াতি, অভিযোগের তীর 2 জামায়াত নেতার দিকে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তর করা হবে কাল।
বাংলাদেশ উপহাই কমিশন এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে শিখাইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এই ভবনেই ছিল শিখাইন আবাসিক হোটেল। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানে মৃত্যু হয় 9 জনের। নিহতদের মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক। শুরু হয়েছে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া। 9 জনের ছবি পাঠাইছে, তার ভিতরে আমি 4 জনের করছি, মানে আপনি শনাক্ত করেছেন? জি, চিহ্নিত করছি। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। শিখাইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের মূল মালিকের খোঁজেও অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনও। জরুরি বৈঠক ডেকেছেন সংগঠনের নেতারা। এই ঘটনার পর নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলগুলোর লাইসেন্স, অগ্নি নিরাপত্তা এবং ভবনের বৈধতা নতুন করে খতিয়ে দেখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও আভাস মিলছে। নিউ মার্কেট থানা থেকে চূড়ান্ত এনওসি পাওয়ার পর দেহ নিয়ে পৌঁছে যেতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে। এই প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু মঙ্গলবার গভীর রাতে মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাংলাদেশিদের দেহ পৌঁছবে তার স্বজনদের কাছে। কলকাতার নিউ মার্কেট থানার সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আবারও রাষ্ট্রপতি প্রসঙ্গ। একসময় ছিলেন ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান, এরপর রাজনীতির বন্ধুর পথে অনেকটা সময়। শত নির্যাতন আর নিপীড়নের মধ্যেও দলকে আগলে রাখা বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার রাষ্ট্রপতির আসনে। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অদ্যপান্ত জানাচ্ছেন আহমেদ সালেহীন। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্প্রিং বললো আপনাদের সামনেই, বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এখন, এর জন্য যুদ্ধ করেছিলাম। মানুষের জন্য যার চোখে অশ্রু, যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছেন ত্যাগের মহিমায়, সেই মানুষটি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেন জনতার ভালোবাসায়। দেশকে নিয়ে যার দুচোখ ভরা স্বপ্ন, সেই ফখরুল ইসলাম এবার বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন। 4.5 দশকের বেশি সময় রাজনীতির মাঠে নিজেকে বিলিয়ে দেশের অভিভাবকের আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগ্রামী জীবনে লড়াই আর গণঅধিকারের প্রশ্নে অনমনীয় ছিলেন উত্তর জনপদে জন্ম নেয়া এই রাজনীতিক। নির্যাতন, নিপীড়ন, আবার কখনো বন্দিদশার মতো পথে কাটা ছিল অনেক, কিন্তু তাকে থামাতে পারেনি কোনো অপশক্তি। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যিনি ছিলেন আপোষহীন। ছাত্র জীবন শেষে শিক্ষকতা শুরু করলেও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল বেছে নেন রাজনীতিকে। 80-র দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে 90-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে পথ চলা শুরু বিএনপির সাথে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রাজনীতির বন্ধুর পথে ছুটে চলেছেন অদম্য গতিতে। 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই প্রজ্ঞাবান নেতা। ছিলেন মন্ত্রীও। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হয়ে দলের সাংগঠনিক দায়িত্বভার কাঁধে নেন তিনি। 2016 সালে হন পূর্ণ মহাসচিব। বিএনপির রাজনীতির সবচেয়ে কঠিন সময়ে তিনি হাল ধরেছিলেন দলের। কারা অন্তরীণ বেগম জিয়া ও তারেক রহমানের নির্বাসনকালেও দলকে সাংগঠনিক শক্তিতে আগলে রেখেছিলেন মির্জা ফখরুল। ব্যতিক্রমী ব্যক্তিত্ব তাকে আলোচক, সমালোচক কিংবা বিরোধী পক্ষের কাছেও সমীহের আসনে বসিয়েছে। আদর্শ রাজনীতিক হিসেবে তার প্রতি শ্রদ্ধা সর্বজনের। আপামর মানুষের এই নেতা 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাংবিধানিক সংকট থেকে দেশ রক্ষায় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দায়িত্বশীল ভূমিকায় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি 26-এর নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে অবদান ছিল মির্জা ফখরুল ইসলামের। তার প্রতিদানও তিনি পেয়েছেন, ঠাঁই হয়েছিল মন্ত্রিসভাতেও। ত্যাগ, সংগ্রাম আর লড়াইয়ের প্রতিদান স্বরূপ বিএনপিও তাকে অধিষ্ঠিত করেছে সর্বোচ্চ সাংবিধানিক পদে। দলীয় মনোনয়নে সব ধাপ শেষ করে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন উত্তর জনপদ থেকে উঠে আসা এই বর্ষিয়ান রাজনীতিবিদ। এর মাধ্যমেই বঙ্গভবনের বাসিন্দা হলেন রাজনীতির জেন্টালম্যান খ্যাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে।
পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গেল 2 বছরে বিসিবির লোকসান 40 কোটি টাকা। অগোছালোভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ রোহিঙ্গারা নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রোহিঙ্গা ইস্যুস কীভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। There is an issue, border is an issue, border, all along border we have some problem with our neighbors. এবার এসএসসির ফল পুনর্মূল্যায়নে আবেদন পড়েছে 12,87,926টি। খাতা আবারও মূল্যায়নের সুযোগ দেয়ায় রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। 21 আগস্ট থেকে শুরু হবে নিরীক্ষা, ফল প্রকাশ হবে 10 সেপ্টেম্বরের মধ্যে। নূরে আলমের রিপোর্ট। গত 10 আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার পাশের হার 62.25%। এবছর সরকার সিদ্ধান্ত নেয় কোনো শিক্ষার্থী চাইলে ফল পুনরায় মূল্যায়ন করতে পারবে। আগে পুনর্নিরীক্ষণে শুধু দেখা হতো নম্বর যোগে ভুল হয়েছে কিনা, তার পরিবর্তে এবার আবেদন করলে উত্তরপত্র মূল্যায়নের সুযোগ থাকছে। ফল প্রকাশের পরের দিন থেকেই আবেদন শুরু হয়। এ পর্যন্ত 12,87,926টি আবেদন পড়েছে। 4 লাখের বেশি শিক্ষার্থী এই আবেদন করেছে। আমরা এই কাজটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তুলে আনার জন্য প্রয়োজনীয় কর্মী, যাদেরকে দিয়ে আমরা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করব, এক্সামিনার, তাদের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। শিক্ষা গবেষকরা বলছেন, এত অল্প সময়ে বিপুল সংখ্যক উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা চ্যালেঞ্জিং। এই বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় আছে। উপায় হলো যারা অ্যাসেসমেন্ট এক্সপার্ট তাদের সাথে কথা বলা, তাদের দ্বারস্থ হওয়া, তাদের পরামর্শ নেওয়া যে কিভাবে করবে। শিক্ষকরা বলছেন পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত ভালো হয়েছে, তবে এটি কতটা সহজে সম্পন্ন করা যাবে সেটি নিয়ে কাজ করতে হবে। সিদ্ধান্তটা অনেক চমৎকার। আমি মনে করি একজন এক্সামিনার যে খাতাটা মূল্যায়ন করেছে সেই খাতাটা সঠিকভাবে মূল্যায়ন করেছে কিনা সেটা একটা জাজমেন্ট করা যাবে। গণিত এবং ইংরেজি বিষয়ে পুনর্মূল্যায়নের আবেদন সবচেয়ে বেশি পড়েছে। বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে একটি ভুল একজন শিক্ষার্থীর জীবনে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ফলাফল শুধু পুনর্মূল্যায়ন করলেই হবে না, এসব ভুলের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গেল 2 বছরে বিসিবির লোকসান হয়েছে 40 কোটি টাকা। তাই অগোছালোভাবে এবার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, জানিয়েছেন সভাপতি তামিম ইকবাল। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগানো। আমি যদি প্লেয়ার থাকতাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি, বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম। ওই প্লেয়াররাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে দে অলসো এগ্রি টু দ্য ফ্যাক্ট যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল জাতীয় সংসদে উষ্ণ অভ্যর্থনা, প্রাতিষ্ঠানিক রূপে গণতন্ত্র, বিজয়ীকে পরাজিত প্রার্থীর অভিনন্দন। তৃণমূল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর উপদেষ্টার পাশাপাশি সামলাবেন দলের সাংগঠনিক দায়িত্ব। এবং বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদি দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। আগের চেয়ে ঢাকার উদ্বেগ বেশি অনুধাবন করছে দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা।